আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনের। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরান আক্রমণ করবে। ইরান পরিষ্কার ভাষায় কথাটি বলে দিয়েছে। আমি বিষয়টি আরও সংক্ষেপে বলছি। ইরান বলেছে যে যুদ্ধবিরতির সময়সীমা শেষ হয়ে গেছে। আমরা পরিষ্কার করে বলছি, আমেরিকা যে প্রতিশ্রুতি দিয়েছিল এবং যে চুক্তি হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করুক, নতবা আমরা ডিফেন্সিভ থেকে অফেন্সিভ মোডে চলে যাব এবং আমেরিকার ব্যারিকেড ভাঙার জন্য আমরা আর অপেক্ষা করব না। আমরা শক্তি প্রয়োগ করে আমেরিকার ব্যারিকেড ভেঙে দেব। আল্লাহু আকবার। আমি গতকাল আপনাদের এই কথাটাই বলেছিলাম। ইরান আক্রমণাত্মক মোডে রয়েছে, ইরান থেমে নেই। এমন নয় যে ডোনাল্ড ট্রাম্প মিষ্টি কথা বলছেন আর ইরান কাঁচা কথা বলছে। ইরান একদম স্পষ্ট ও কঠোর ভাষা ব্যবহার করছে। তাই এখন এমন এক পরিবেশ তৈরি হচ্ছে যেখানে ইরান স্পষ্টভাবে বলছে, আমরা আক্রমণ করবই। যুদ্ধের পরিবেশ এখনও ঠান্ডা হয়নি। ইরান পুরোপুরি আমেরিকাকে চাপ দিচ্ছে, হুমকি দিচ্ছে এবং নিজেদের শর্ত মানতে বাধ্য করার চেষ্টা করছে। ইরান এখন প্রস্তুতি নিচ্ছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ইরান একটি দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কারণ ইরানি বিশেষজ্ঞদের বিশ্বাস, আমেরিকা ও ইসরায়েল এই মুহূর্তে যে যুদ্ধ করছে না তার পেছনে একটি বড় কারণ রয়েছে এবং সে কারণটি ইরান প্রকাশ করেনি। এর কারণটি আমি আপনাদের ইতিপূর্বে জানিয়েছি। এই মুহূর্তে তারা অস্ত্র সংগ্রহ করছে। আমেরিকা ও ইসরায়েল অস্ত্র জমা করছে। তারা আবারও প্রতারণা করতে চায়। ইরানিদের এই বিশ্বাস করাতে চায় যে এখন সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আমেরিকা ও ইসরায়েল বরাবরের মতো আবারও ইরানের উপর হামলা চালাবে। এই কারণে ইরান আগে থেকেই হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরানের মুখপাত্র বলেছেন, 60 দিনের যে যুদ্ধবিরতি ছিল তা আমরা আর বাড়াচ্ছি না, আমরা এর মেয়াদ বাড়াচ্ছি না। তবে ওমানের সাথে নতুন কোনো পথের জন্য আলোচনা চলছে। ওমানের সাথে কোনো চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি এর থেকে সম্পূর্ণ আলাদা। ইরান যে মূল কথাটি বলেছেন তা হলো, এই যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে, আমরা এটি আর বাড়াচ্ছি না। ওদিকে একটি বড় ঘটনা ঘটেছে। ইরাকের কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর প্রাইভেট অফিসে হামলা হয়েছে। 2টি ড্রোন হামলা হয়েছে। দ্বিতীয় ড্রোন হামলাটি কুর্দিদের ইন্টেলিজেন্স অফিসে চালানো হয়েছে, যার পর ইরাকের প্রধানমন্ত্রী ঘোষণা দেন। তিনি বলেন, এই 2টি আক্রমণই ইরান চালিয়েছে। এতে ইরান ক্ষিপ্ত হয়ে ওঠে। ইরান জানায় যে এটি একটি সাজানো আক্রমণ। আমরা কোনো ইন্টেলিজেন্স অফিসে কোনো আক্রমণ চালাইনি। আমরা আক্রমণ করলে ঘোষণা দিয়েই করি। এখন বেচারা ডোনাল্ড ট্রাম্প কি করবেন? কিছু তো একটা বলতেই হবে। তিনি আবারও টুইট করে বললেন যে আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য হলো ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। এতে নতুন কথা কি আছে? শহীদ খামেনির নীতি তো ছিল, আমরা পারমাণবিক অস্ত্র অর্জন করব না। তিনি ফতোয়া দিয়ে রেখেছিলেন যে আমরা কোনো পারমাণবিক বোমা তৈরি করব না। এখন এমন একজন মানুষকে তোমরা হত্যা করেছ, তাই নিজে ভয় পাচ্ছ যে এমন একজন সৎ মানুষকে হত্যা করার পর হয়তো তার অনুসারীরা বা তার ছেলে এমন কিছু তৈরি করে ফেলবে যাতে তোমাদের সর্বনাশ হয়ে যাবে, যাতে আমাদের সর্বনাশ হয়ে যাবে। তাই বাধ্য হয়েই তোমাদের এখন অভিনয় করে টুইট করতে হচ্ছে। শুরুতে ট্রাম্প ওমানকে নিজের দিকে টানার চেষ্টা করছিলেন। আমেরিকা ওমানকে নিজেদের পক্ষে টানার চেষ্টা করছিল, কিন্তু ইরান খুব সোজা ও সৎভাবে ওমানের সাথে কথা বলছিল। এখন ওমান ইরানের কথা বুঝতে পেরেছে। এখন তারা ইরানের কাছাকাছি চলে এসেছে এবং ওমান ইরানের সাথেই কথা বলছে। এরপর আমেরিকা একের পর এক ধাক্কা খেতে থাকে এবং আমেরিকা বুঝতে পারে যে ওমান আর আমাদের কথা শুনবে না। তাই এখন ডোনাল্ড ট্রাম্প ওমানকে হুমকি দিচ্ছেন। তিনি বলছেন যে ইরান ও আমাদের মাঝে যদি ওমান আসে তবে আমরা ওমানের উপর তীব্র ও বড় ধরনের বোমা বর্ষণ করব। আল্লাহু আকবার। তো এই উদাহরণটি আমি আরবদের উদ্দেশ্যে বলতে চাই। যে সমস্ত আরব দেশ আমেরিকার উপর ভরসা করে, মনে রাখবেন এরা কারো আপন নয়। এর কথা শুনলে খুব ভালো, আর না শুনলে এরা বোমা বর্ষণের হুমকি দেবে। স্বভাব এড়ানো যায় না। ডোনাল্ড ট্রাম্প সামনে এসে বলেছেন যে আমাদের কাছে প্রচুর অস্ত্র আছে, ইরানের বিরুদ্ধে আমাদের কাছে অনেক অস্ত্র আছে। ঠিক আছে, একটু হেসে নিন, কোনো সমস্যা নেই। এরপর তিনি বলেছেন যে আমরা ইরানকে ভেঙে চুরমার করে দিয়েছি। ইরান মিথ্যা বলছে। ইরান মিথ্যা বলতে খুব ওস্তাদ, কিন্তু ইরান হেরে গেছে। ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকা উড়িয়ে দেয়া। মহাশয়গণ, ইরানের যদি আত্মসমর্পণ করারই থাকতো তবে সে অনেক আগেই তা করে ফেলত। বরং আত্মসমর্পণটা কে করেছে? আরব ও অন্যান্য দেশগুলো। এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজে পাকিস্তানের কাছে কেঁদে কেঁদে গিয়েছিলেন যুদ্ধবিরতি করিয়ে দেওয়ার জন্য। আর জনসম্মুখে এসে তিনি বলছেন ইরান যুদ্ধবিরতির জন্য কান্নাকাটি করছে। কিন্তু ইরানের বর্তমান নেতারা যতগুলো বিবৃতি দিচ্ছেন তাতে পরিষ্কার করে বলেছেন। আজকের ভিডিওতেই তো আমি বললাম, ইরান তো চুক্তি করতেই পরিষ্কার মানা করে দিচ্ছে। ইরান বলছে আমাদের কোনো চুক্তি করার দরকার নেই। আমেরিকা যে শর্তগুলো মানার কথা ছিল তা মেনে নিক। আমরা যুদ্ধবিরতি বাড়াতে চাই না, নতুবা আমরা হামলা চালিয়ে আমেরিকার ব্যারিকেড গুড়িয়ে দেব। তাহলে আপনারা নিজেদের বলুন, ইরান কি যুদ্ধবিরতি চাচ্ছে? ইরান অস্ত্র চালানোর প্রস্তুতি নিচ্ছে।
ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আইআরজিসির সাথে আমাদের ব্যাক চ্যানেলে যোগাযোগ খোলা আছে। পেছনের দরজা দিয়ে অন্য কোনো উপায়ে আমরা আইআরজিসির সাথে কথা বলছি। অর্থাৎ একদিকে এই জারজ সন্তান বলছে যে আমরা গুড়িয়ে দিয়েছি, এই করেছি সেই করেছি, ইরান হাঁটু গেড়ে বসে পড়েছে, ইরান হেরে গেছে। আবার অন্যদিকে সে নিজে এও স্বীকার করছে যে ব্যাক চ্যানেলের মাধ্যমে আইআরজিসির সাথে আমাদের কথা চলছে, আমাদের আলোচনা চলছে। কিন্তু ইরান বলছে আমাদের সাথে কোনো কথাই চলছে না, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কথা হচ্ছে, আমেরিকার সাথে কোনো সরাসরি কথাবার্তা হচ্ছে না। যে দেশ বা যে ব্যক্তি ট্রাম্পকে সমর্থন করে না, ট্রাম্প তাদের উপর খেপে যান, তাদের পেছনে লেগে থাকেন। এই হলো সে বক্তব্য যেখানে তিনি দক্ষিণ কোরিয়ার উপর ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে আমি দক্ষিণ কোরিয়াকে বলেছিলাম আপনারা কি ইরানের বিরুদ্ধে আমাদের সাহায্য করবেন? তখন তারা বলেছিল নো থ্যাঙ্কস। তখন আমি বললাম নো থ্যাঙ্কসের মানে কি? আপনাদের দেশে আমেরিকার 4000 সেনা রয়েছে যারা আপনাদের উত্তর কোরিয়া থেকে রক্ষা করছে। আমরা আপনাদের ইন্টেলিজেন্স দিচ্ছি, টাকা ও অস্ত্র দিচ্ছি, আর আজ আপনারা ইরানের বিরুদ্ধে আমাদের সাথে দিতে অস্বীকার করছেন? এটা বোধগম্য নয়। অর্থাৎ ওই গোলাপি শুয়োরের আজ আবারও কান্নাকাটি শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক মঞ্চে যে তার সাহায্য করছে না, বেচারা তার উপরেই কেঁদে চলেছে এবং হুমকি দিচ্ছে। ট্রাম্প তার বক্তব্যে বলেছেন ইরান চুক্তি করতে চাইছে না, ইরান যে ধরনের চুক্তি চায় আর আমরা যে ধরনের চুক্তি চাই তা এক নয়। এরপর তার সেই মরিয়া ভাব ও ক্ষোভ আবারও সামনে চলে আসে, যা দেখে এখন আরব দেশগুলোর অন্তত বোঝা উচিত। আমেরিকার বন্ধুদের এটা বোঝা উচিত যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দেশগুলো ইরানের বিরুদ্ধে আমাদের সাহায্য করে না, আমরা তাদের কেন রক্ষা করব, তাদের পেছনে আমরা কেন টাকা খরচ করব, তাদের প্রতিরক্ষায় কেন দাঁড়াবো এবং আমাদের অস্ত্র ও শক্তি কেন অপচয় করব? তাই আজ যে সমস্ত আরব দেশ ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা করত, এখন আর কেউ ট্রাম্পকে বিশ্বাস করছে না। খোদ তার নিজের বিশেষজ্ঞরাই বলছেন যে তাকে সঠিক তথ্য দেওয়া হয় না। ডোনাল্ড ট্রাম্প কিছুই জানেন না, তাকে 30 সেকেন্ডের একটা ট্রেলারের মতো সিনেমা দেখিয়ে দেওয়া হয় যে এই দেখুন আমরা আক্রমণ করেছি, আমাদের সেনাবাহিনী এই করেছে, আমাদের সেনাবাহিনী সেই করেছে, আর এতেই তার মনে হয় যে আমরা জিতে যাচ্ছি। এখন সে নেশার চোটে বলেছে হরমুজ প্রণালী আমাদের এবং হরমুজ প্রণালীর উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাছাড়া আমরা হরমুজ প্রণালীকে আমাদের নিজস্ব ভূখণ্ড বা এলাকা হিসেবেও ঘোষণা করতে পারি। ওদিকে আমি আপনাদের 1 মাস আগেও ইঙ্গিত দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এখন এতটাই মরিয়া ও ক্ষিপ্ত হয়ে উঠেছে যে সে ইরানের বিরুদ্ধে ছোট পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এখন দুটি ভিডিও দেখা যাচ্ছে, একটি নিচে একটি উপরে। ইনি হলেন মার্কিন ইহুদির নেতা। সে বলেছে সময় এসে গেছে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার। জাপানের মতো ইরানও দাদাগিরি দেখাচ্ছে এবং হার মানছে না, নিজের জেদের উপর অটল রয়েছে। তাই পারমাণবিক অস্ত্র ইরানের বিরুদ্ধে ব্যবহারের বিষয়টি আমাদের ভেবে দেখতে হবে। এদিকে আমেরিকা একটি মার্কিন কোম্পানির সাথে $22 বিলিয়ন চুক্তি করেছে। এর আওতায় 1 বছরের মধ্যে 1000টি টমাহক ক্ষেপণাস্ত্র তৈরি করা হবে। অর্থাৎ ইরানের সাথে লড়াই করতে করতে আমেরিকা একদম নিরস্ত্র হয়ে গেছে, তার হাত যেন কেটে গেছে। এখন তাকে বহুগুণ বেশি অর্থ খরচ করে দীর্ঘমেয়াদে নতুন অস্ত্র তৈরির চুক্তি করতে হচ্ছে। মহাশয়গণ, ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কোনো লুকোচুরি না করে একদম প্রকাশ্যে বলেছেন এই অঞ্চলে অবস্থিত আমেরিকার যে কোনো একটি সামরিক ঘাঁটিতে যদি আমরা দখল নিতে পারি, তবে সেই ঘাঁটিটিকে ব্যবহার করেই পুরো অঞ্চল থেকে মার্কিন সেনাদের তাড়িয়ে দিতে পারি এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী বলে পরিচিত সেই বাহিনীকে আমরা পুরোপুরি ধ্বংস করে দিতে পারি। ইরানের গোরগান শহরের একটি এলাকায় হঠাৎ করে আগুন লেগে যায়। তখন রাতের অন্ধকার ছিল, তবে আগুনের সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি, তদন্ত চলছে। এ হলো সেখানকার দৃশ্য। এদিকে আমেরিকার বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ভেতরের সৈন্যরা চরম বিপদের মধ্যে ছিল। সারা বিশ্বে সে দৃশ্য ছড়িয়ে পড়ে এবং চ্যাটও ফাঁস হয়ে যায়। এরপর দেখুন মধ্যপ্রাচ্যের কমান্ডার সেই আব্রাহাম লিঙ্কন রণতরীতে গিয়ে হাজির হন। ভিডিও বানানো হলো, ছবি প্রকাশ করা হলো। একেই বলে নিজের ভাবমূর্তি বা ইমেজ ঠিক করার চেষ্টা। আগে থেকে ক্যামেরা সেট করে রাখা হয়েছিল। সেখানকার সৈন্যদের বোঝানো হয়েছিল যে ভাই আমাদের এত অপমান হয়ে গেছে, তোমরা সব সত্যি ফাঁস করে দিয়েছ এবং এলাকায় আমাদের 12টা বেজে গেছে। তাই বিভিন্ন জায়গা থেকে ক্যামেরার অ্যাঙ্গেল সেট করা হলো, ফ্রেম ঠিক করা হলো, সেখানে তাদের ভাষণ দেয়া হলো, এ সমস্ত নাটক সাজানো হলো। তবে একটি বিষয় স্পষ্ট যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন ইরানের কাছ থেকে দূরে সরে গেছে। চীনের কাছাকাছি মোতায়েন থাকা আমেরিকার শেষ বিমানবাহী রণতরীটিও এখন ইরানের দিকে রওনা দিয়েছে। ইরান নিজের পক্ষ থেকে পরিষ্কার না করে দিয়েছে। তবে আরব মিডিয়া চ্যানেল আল আরাবিয়া দাবি করেছে আমেরিকা ও ইরানের মধ্যে যে 7 দিনের চুক্তি বা যুদ্ধবিরতি হয়েছিল এবং তা শেষ হয়ে গেছে, সে যুদ্ধবিরতি আরও বাড়াতে আমেরিকা ও ইরান রাজি হয়েছে। তবে আমরা এ পর্যন্ত যত গবেষণা করেছি এবং আমাদের সূত্রগুলো যা বলছে তাতে এই খবরটি সঠিক নয়। ইরান পরিষ্কার বলে দিচ্ছে যে আমরা কোনো যুদ্ধবিরতি করতে চাই না,
আপনাদের কি মনে হয় ইরানের কি যুদ্ধবিরতি করা উচিত নাকি উচিত নয়? আমার ব্যক্তিগত মতামত হলো ইরানের কোনো অবস্থাতে কোনো চুক্তি বা কোনো যুদ্ধবিরতি করা উচিত নয়। এই মুহূর্তে শত্রুর পিঠ একদম লাল রয়েছে, আর হাতুড়িও গরম। ইরানের উচিত এখনই কড়া আঘাত হানা। কাতারকে নিয়ে ইরান বেশ ক্ষুব্ধ হয়েছে। ইরান বলেছে যে আমাদের 3 জন পাইলট কাতারের কাছে রয়েছে, কিন্তু তারা এটি মানছে না, আবার স্বীকারও করছে না। এই 3 জন পাইলট তাদের হাতে বন্দী। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে দেশে তারা বন্দী সেই দেশকে এই তথ্য জানানো উচিত, কিন্তু কাতার তা জানাচ্ছে না। এমনকি তাদের কাছে আমাদের যে বন্দী রয়েছে তা কাতার স্বীকার পর্যন্ত করছে না। ফলে এখন কূটনৈতিক সংকটও শুরু হয়েছে। که توسط وزارت امور خارجه انجام میشه تحت نظر شورای عالی امنیت ملی است و روند فرایند هم کامل گزارشدهی میشه। এদিকে ইরাকের ভেতরে আমেরিকার নিজস্ব ঘাঁটিতে দেখুন আমেরিকা কি করেছে। এই দেখুন, একটি বড় বেলুন টাঙিয়ে দেওয়া হয়েছে। এটি একটি গোয়েন্দা বেলুন, যা আশপাশের এলাকার উপর এবং আকাশ দিয়ে আসা যে কোনো কিছুর উপর তীক্ষ্ণ নজর রাখে। তাই আমেরিকার সেনাবাহিনীর মধ্যে আজ ভয়ের পরিমাণ স্পষ্ট দেখা যাচ্ছে। আমেরিকার মধ্যপ্রাচ্য ভিত্তিক সেন্টকম দাবি করেছে যে আমরা ইরানের 64টি জাহাজকে ভয় দেখিয়ে ফিরিয়ে দিয়েছে এবং ইরানের সাথে যুক্ত 3টি ট্যাঙ্কারে আক্রমণ করেছে। ওদিকে আইআরজিসি ডোনাল্ড ট্রাম্পের মুখ চেপে ধরে তার উপর প্রস্রাব করে দিয়েছে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প যে বলেছেন ব্যাক চ্যানেলে যোগাযোগ খোলা আছে এবং তিনি আমাদের সাথে কথা বলছেন, তা সম্পূর্ণ মিথ্যা কথা। আমাদের কোনো ব্যাক চ্যানেলই নেই। আমেরিকা বা অন্য কোনো দেশের সাথে আমরা ব্যাক চ্যানেলে কোনো কথাই বলছি না। ওই গোলাপি শুয়োরটি ডাহা মিথ্যা কথা বলছে। দেখুন, আরবের ভেতরে আমেরিকার বিমানবাহী রণতরী, ফাইটার জেট এবং রিফুয়েলারগুলো দাঁড়িয়ে আছে। আমেরিকার এক সেনা বিমানের ডানায় এবং গায়ে কি লিখেছে দেখুন, একটু স্লো করে দেখাচ্ছে। সেখানে লেখা হয়েছে অপারেশন অ্যাস্টিন ফিউরি, নানা ধরনের গালাগাল এবং বেশ কিছু স্লোগান। সেখানে লেখা হয়েছে যে নেতানিয়াহু পাগল হয়ে গেছে, ইসরায়েলের চক্রে পড়ে আমরা মার্কিন সেনারা মারা যাচ্ছে। এটি একটি অকারণে যুদ্ধ। আমেরিকার সেনাদের জোর করে এতে জড়িয়ে ফেলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুকে নানা রকম কটু কথা বলা হয়েছে। আসলে সত্যি কথা বলতে আমেরিকার সেনাবাহিনী ভেতরের সব খবর বুঝতে পারছে, কে সঠিক আর কে ভুল তা তারা জানে। ইসরায়েলের জন্য ডোনাল্ড ট্রাম্প মার্কিন সেনাদের কোরবানি দিচ্ছেন। আসসালামু আলাইকুম। সিরিয়া নিয়ে মুখোমুখি অবস্থানে তুরস্ক এবং ইসরায়েল, মুখোমুখি অবস্থানে প্রেসিডেন্ট এরদোয়ান এবং নেতানিয়াহু। সরাসরি কেউ কাউকে হুমকি না দিলেও যে কোনো সময় দুটি দেশের মধ্যে বেঁধে যেতে পারে একটা বড় ধরনের সংঘাত। সেই সংঘাত থামাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তুরস্ক বলেছে আমেরিকা যদি ইসরায়েলকে থামাতে না পারে তাহলে তুরস্ক নিজেই ব্যবস্থা নেবে। সিরিয়াতে সর্বশেষ ইসরায়েলি আক্রমণের সময় তুরস্ক টের পেয়ে গিয়েছিল। তুরস্কের যে রাডারগুলো নিযুক্ত আছে সেটা শুধু তুরস্কের ভেতরে নয়, লেবানন পর্যন্ত ইসরায়েলের যে ধরনের এরিয়াল মুভমেন্ট তার সবকিছু ট্রেস করতে পারে। এবং গতকাল রাতে, পরশুদিন রাতে ইসরায়েলের বিমানগুলো যখন তুরস্কের একদম সীমান্তবর্তী, তুরস্কের সীমান্ত থেকে মাত্র 70 কিলোমিটার দূরে ইদলিবে চলে এসেছিল, তখন প্রস্তুত হয়েছিল তুরস্কের F-16 ফাইটার জেটগুলো। পাইলটদের হাত ছিল ট্রিগারে, কিন্তু শেষ পর্যন্ত দুটি ঠান্ডা মাথার নেতার কারণে তুরস্ক কোনো অ্যাকশনে যায়নি। তবে যে কোনো সময় সিরিয়া থেকে একটা বড় ধরনের সংঘাত বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। প্রিয় দর্শক, তুরস্কের বিভিন্ন সফিস্টিকেটেড ইলেকট্রিক সিস্টেমে তুরস্ক ঠিকই দেখতে পেয়েছিল ইসরায়েলি বিমান ধেয়ে আসছে তুরস্কের সীমান্তের দিকে, এবং তুরস্ক তার ফাইটার জেটও প্রস্তুত করে ফেলেছিল সেটাকে বাধা দেওয়ার জন্য। শেষ মুহূর্তে দুটি ঠান্ডা মাথার ব্রেন এই সংঘাত, মুখোমুখি সংঘাত থেকে ইসরায়েল এবং তুরস্ককে ফেরত রেখেছে। সেই কথা দাবি করেছে আমেরিকার তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত টম ব্যারাক। টম ব্যারাক তীব্রভাবে ভৎসনা করেছে ইসরায়েলকে, কারণ ইসরায়েল তুরস্ককে আগে থেকে জানায়নি সিরিয়ার ভেতরে ইসরায়েলি ফাইটার জেট আসছে এবং সিরিয়ার কাছাকাছি, তুরস্কের কাছাকাছি ইসরায়েলি ফাইটার জেট অ্যাকশন যাবে।
আমেরিকান রাষ্ট্রদূত বলছেন, যেহেতু ইসরায়েল আগে থেকে তুরস্ককে অ্যালার্ট করেনি, জানায়নি, সুতরাং তুরস্ক যদি ইসরায়েলি ফাইটার জেটকে ফায়ার করে দিত তাহলে কারো কিছু বলার থাকতো না। আপনাদের অনেকেরই মনে হতে পারে প্রেসিডেন্ট এরদোয়ান কাগুজে বাঘ, মুখে মুখে হম্বিতম্বি করে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কখনোই কোনো অ্যাকশন নেবে না। তাদের জন্য শুধু একটা কথা মনে করে দিতে চাই, 2015 সালের 24 নভেম্বর এই এরদোয়ানের শাসনামলে তুরস্ক পরাশক্তির রাশিয়ার ফাইটার জেট শুট ডাউন করেছিল। রাশিয়ার একটি সু-24 ফাইটার জেট তুরস্কের সীমান্তের কাছাকাছি চলে এসেছিল, অথবা দুই একবার তুরস্কের এয়ার স্পেস ভায়োলেশন করেছিল। সাথে সাথেই আঙ্কারা থেকে অর্ডার আসে ফায়ার, এবং 7-5 না ভেবেই তুরস্ক রাশিয়ান ফাইটার জেটকে শুট ডাউন করেছিল। তারপর শুরু হয়েছিল একটা বিশাল কূটনৈতিক যুদ্ধ। সে যাই পরিস্থিতি হোক, তুরস্ক যে তার এয়ার স্পেসকে ভায়োলেশন করতে দিবে না সেটার প্রমাণ রেখেছিল তুরস্ক। এবং এখন পর্যন্ত সরাসরি তুরস্কের বিরুদ্ধে ইসরায়েল কোনো অ্যাটাক চালায়নি, তুরস্কের আকাশসীমাও লঙ্ঘন করেনি। কিন্তু ইসরায়েল যেখানে আক্রমণ করেছে সেটা তুরস্কের সীমান্ত থেকে মাত্র 70 কিলোমিটার দূরে। এবং তুরস্ক ঘোষণা দিয়েছে সিরিয়া তুরস্কের আপন বোনের মতো। সিরিয়ায় শান্তি শৃঙ্খলা স্ট্যাবিলিটি রক্ষার জন্য তুরস্ক তার শক্তির সবটুকু দিয়ে কাজ করবে। তাহলে প্রশ্ন হলো, নেতানিয়াহু যখন সিরিয়াতে আক্রমণ করলো তখন তুরস্ক কেন পাল্টা আক্রমণ করলো না, ঠেকালো না, বাধা দিল না? তার সবচেয়ে বড় প্রশ্ন, এই অক্টোবরে ইসরায়েলে নির্বাচন হচ্ছে এবং নেতানিয়াহু চাইছে নির্বাচনের আগে একটা বড় ধরনের কেওয়াজ বাঁধাতে সিরিয়াতে। যদি সিরিয়ার বিরুদ্ধে এইরকম একটা নতুন যুদ্ধ চাপিয়ে দেওয়া যায়, সেটাকে দেখিয়ে নেতানিয়াহু নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে নেতানিয়াহুর এই পাতা ফাঁদে পা দেওয়া মানে নেতানিয়াহুকে হাতে ধরে পরের নির্বাচনে পাশ করিয়ে দেওয়া। এবং সে কারণেই তুরস্ক এই মুহূর্তে ইসরায়েলকে কোনো পাল্টা অ্যাটাক করেনি। তবে তুরস্ক তার মুখ্যম সময়ে মুখ্যম স্থানে ইসরায়েলকে একটা শিক্ষা দিতে চায়। কিভাবে শিক্ষা দিবে সেটা নিয়ে তুরস্কের হাইকমান্ড নানা রকম পরিকল্পনা করছে। এতদিন ধরে সিরিয়ার মাঝামাঝি জায়গায়, যেখানে তুরস্কের কাছে সিরিয়া একটি বিমান ঘাঁটি হস্তান্তর করেছিল T4, সেই বিমান ঘাঁটিতে ইসরায়েল দফায় দফায় হামলা চালিয়েছে। সিরিয়ার মধ্যাঞ্চলে ইসরায়েল তুরস্ককে দাঁড়াতে দেয়নি, কিন্তু এবার ইসরায়েল তুরস্কের একদম কাছাকাছি চলে এসেছে। তুরস্ক এটাকে ভিন্নভাবে দেখছে। সর্বশেষ হামলার বিষয়ে স্বীকার করেছে ইসরায়েল, এবং ইসরায়েল বলেছে তারা আসলে হামলা করেছে কারণ এই বিমান ঘাঁটিতে তুরস্ক সফিস্টিকেটেড মিলিটারি ইকুইপমেন্ট পাঠাতে যাচ্ছিল, এবং তারা আশঙ্কা করছে তুরস্ক সরাসরি সিরিয়াতে সেনা মোতায়েন করবে। তবে এই সব দাবিকে ভিত্তিহীন বলে ঘোষণা দিয়েছে মার্কিন কর্মকর্তারা, কারণ তারা মনে করছে যেখানে সিরিয়ার সাথে ইসরায়েলের একটা ব্যাকডোর আলোচনা চলছিল, ইসরায়েলি সেনারা যেন সিরিয়া ভূখণ্ড ত্যাগ করে এবং 1974 সালের শান্তি চুক্তিতে ফিরে যায়, সেক্ষেত্রে তুরস্কের নতুন করে এখানে সেনা মোতায়েনের কোনো সম্ভাবনা ছিল না। অন্যদিকে তুরস্কের সাংবাদিক, মিডল ইস্ট আইয়ের সাংবাদিক রাগিব সাইলো বলছে, তুরস্ক তো বহুদিন ধরে সিরিয়াতে সৈন্য মোতায়েন করে রেখেছে। তুরস্কের সৈন্য সিরিয়াতে আছে সেই বাশার আল আসাদের সময় থেকে। সিরিয়ার ইদলিবে, সিরিয়ার আফরিনে, সিরিয়ার কোবানিতে তুরস্কের মিলিটারি আছে। সুতরাং তুরস্কের মিলিটারি থাকার কারণে বা আসার কারণে সিরিয়াতে হামলা হয়েছে, এটা একটা লেম কেস, এটা একটা ফালতু বাহানা। নেতানিয়াহুর মূল টার্গেট ইলেকশনকে সামনে রেখে একটা কেওয়াজ বাঁধানো। তবে এই সুযোগ তুরস্ক নেতানিয়াহুকে দিতে চায় না। তুরস্ক আমেরিকার মাধ্যমে একটা মেসেজ দিয়েছে, যদি তোমরা ইসরায়েলকে থামাতে না পারো তাহলে আমরা ভিন্ন কোনো ব্যবস্থা নিব। এখন মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে সিরিয়া, তুরস্ক, ইসরায়েলকে নিয়ে নতুন করে বসতে, যাতে করে
এই তিনটি দেশের মধ্যে সরাসরি কোনো সংঘাত না বাধে। প্রিয় দর্শক, তুরস্ক ডিপ্লোম্যাটিক্যালি ইন্টারনালি ইসরায়েলকে হুঁশিয়ার দিয়েছে, যদি ইসরায়েল সেকেন্ড টাইম আবারও সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে, তুরস্কের কি উচিত ইসরায়েলকে একটা ছোটখাটো জবাব দেওয়া? আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে জানাতে চাই যে সাম্প্রতিক সর্বশেষ সিরিয়াতে হামলার পর ইরান সবার আগে নিন্দা প্রকাশ করেছিল এই হামলার। তীব্র ভাষায় সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের সমালোচনা করেছিল ইরান। তারপর নিন্দা জানিয়েছে তুরস্ক। এরপর একে একে সবগুলো আরব রাষ্ট্র ইসরায়েলি এই অ্যাকশনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। মিশর, জর্ডান, সৌদি আরব, কাতার, সবগুলো আরব রাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে এই আক্রমণকে নিন্দা জানিয়েছে এবং এই ধরনের আক্রমণ যেন ইসরায়েল আর না করে সেই ব্যাপারে হুঁশিয়ার করেছে। মন্দের ভালো হিসেবে অ্যাটলিস্ট সিরিয়া তার পাশে সাপোর্ট পাচ্ছে, আরব রাষ্ট্রগুলো সাপোর্ট পাচ্ছে, ইরানের সাপোর্ট পাচ্ছে, তুরস্কের। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যোগ দিবে, এর সত্যতা কি? বাংলাদেশ যোগ দিবে কিনা সেই সিদ্ধান্ত বাংলাদেশের। আপনাদের কি মনে হয়, বাংলাদেশের কি মক্কা চুক্তিতে যোগ দেওয়া উচিত? তুরস্কের সরকার ঘনিষ্ঠ পত্রিকা ইয়েনি শাফাকের এক প্রতিবেদন অনুযায়ী সেখানে ব্যাখ্যা করা হয়েছে, বাংলাদেশ যদি মক্কা চুক্তিতে যোগ দেয় তাহলে এই জোটের শক্তি কিভাবে বাড়বে, বাংলাদেশ কি বেনিফিট পেতে পারে, এই জোট কি বেনিফিট পেতে পারে, এটার প্রোজ এন্ড কর্ন নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু বাংলাদেশের কি মক্কা চুক্তিতে যোগ দেওয়া উচিত? বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে ভারত, বলছে তারেক রহমান যদি অবিলম্বে নয়াদিল্লিতে হাজিরা না দেয় তাহলে বাংলাদেশের সাথে আলোচনার দরজা বন্ধ হয়ে যেতে পারে, দিল্লি মাইন্ড করতে পারে। নানাভাবে বাংলাদেশকে চাপ দিচ্ছে, সেই চাপের সাথে তাল মিলাচ্ছে বাংলাদেশে বসে থাকা দিল্লির কিছু দালাল চামচা, তারাও সরকারকে ভয় দেখাচ্ছে। এই অবস্থায় আমাদের কাছে একটা দুঃখজনক সংবাদ এসেছে কলকাতা থেকে। কলকাতায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় 7 জন মানুষ নিহত হয়েছে, তাদের সবাই বাংলাদেশি এবং তার মধ্যে নারী আছে, শিশু আছে। রহস্যজনক এই অগ্নিকাণ্ড সম্পর্কে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। একটা হোটেলে কি সবাই বাংলাদেশি ছিল? একটা হোটেলে কি শুধু এক দেশের মানুষ থাকে? অথবা শুধু বাংলাদেশি থাকার কারণেই কি হোটেলটিতে আগুন লেগেছে? এই অগ্নিকাণ্ড কি নিছক এয়ার কন্ডিশন থেকে সৃষ্ট আগুন, নাকি কেউ আগুন ধরিয়ে দিয়েছে? বাংলাদেশিদেরকে টার্গেট করে ভারতে যে হেট স্পিচ চলছে, যে ঘৃণার রাজনীতি চলছে, বাংলাদেশি তারাও যে ন্যারেটিভ চলছে, সেই ন্যারেটিভ থেকে উদ্ধৃত হয়ে বিজিবির কেউ কে আগুন লাগিয়ে দিয়েছে? এই বিষয়ে সুস্পষ্ট, গভীর, স্বচ্ছ তদন্ত প্রয়োজন। এবং বাংলাদেশিদের মধ্যে যারা ভারতে চিকিৎসার জন্য যেতে চায় তাদেরকে বিকল্প ডেস্টিনেশন চিন্তা করা উচিত। চিকিৎসার জন্য এখন আরো অনেক দেশ আছে, অন্তত আপনি পৃথিবীর যেই দেশেই যাবেন টাকা দিয়ে চিকিৎসা করতে, আপনাকে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করবে। পৃথিবীর কোনো দেশে বাংলাদেশিদের বিরুদ্ধে এই পরিমাণ ঘৃণা নেই যেই পরিমাণ ঘৃণার চাষ করেছে বিজেপি বাংলাদেশিদের বিরুদ্ধে। ভারতের মুসলমানদেরকে বাংলাদেশি বলে সকাল বিকাল অপদস্থ করা হচ্ছে। সুতরাং সাধু সাবধান। প্রিয় দর্শক, ইরান নিয়ে একটা অচল অবস্থা চলছে, হরমুজ প্রণালী নিয়ে একটা অচল অবস্থা চলছে। ইরান এবং আমেরিকার মধ্যে এই মুহূর্তে সকল ধরনের আলোচনা বন্ধ আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে ইরানের সাথে আর কোনো আলোচনা হবে না। তবে সরাসরি ইরানে হামলাও হয়তো এই মুহূর্তে আমেরিকা করবে না। আমেরিকার এই মুহূর্তের স্ট্র্যাটেজি হলো ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ আরো বাড়ানো এবং ইরানকে অর্থনৈতিকভাবে নিঃশেষ করে দেওয়া, ইরানকে বাধ্য করা আবারও আলোচনায় ফিরা এবং আমেরিকার কথা মেনে চলা। এদিকে ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ বলে দিয়েছে, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ তুলে না নেয় তাহলে ইরান আজীবন ধৈর্য ধরবে না।
ইরান ডিফেন্সিভ খেলার চেয়ে এবার অফেন্সিভ খেলার দিকে যাবে। ইরান পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরেকটি নতুন যুদ্ধ শুরু করতে পারে।